আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার। রাজাকারের বাচ্চা বক্তব্যের অপব্যাখ্যা হয়েছে দাবি আসামি পক্ষের আইনজীবীর। যদি কোনো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয় এই বাংলাদেশের টেরিটরির মধ্যে, তাহলে এই ট্রাইব্যুনাল উক্ত অপরাধের বিচার করতে পারবেন। অতএব এটি যে যুদ্ধ অপরাধের আইন, এটি এই আইনের আগাগোড়ার কোথাও বলা নাই। জুলাই ঘোষণাপত্র না দেয়া হলে ৩ আগস্ট ঢাকা অবরোধের হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর। এই অভ্যুত্থানের একটা স্বীকৃতি প্রয়োজন, অবশ্যই স্বীকৃতি প্রয়োজন, এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ ৩ আগস্ট ঢাকায় আসবে। রাজশাহী থেকে নাটোর পৌঁছেছে এনসিপির পদযাত্রা। ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার, আশা মির্জা ফখরুলের। ভোটের পরিবেশ নিয়ে সংশয় জামাতের। নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য জবাব নির্বাচন, সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয়। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে। মৌলিক বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা না হলেও এ মাসেই জুলাই সনদ ঘোষণার আশা ঐকমত্য কমিশনের। সংবিধানে যুক্ত করার সিদ্ধান্ত সরকার ও রাজনৈতিক দলগুলোর। ভরা মৌসুমেও সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ৭ টাকা। যতটা বলা হচ্ছে তত বাড়েনি, দাবি খাদ্য উপদেষ্টার। সামান্য কিছু বেড়েছে, প্রতি বছরের জিনিসপত্রের দাম কিছু কিছু বাড়ে, তার যাতে না বাড়ে তার জন্য আমরা তীক্ষ্ণ নজর রাখছি এবং রক্ত থাকি। টেক্সাসের ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ৮২ জনের মরদেহ উদ্ধার। কর্মী ছাঁটাইয়ের দক্ষতা কমেছে আবহাওয়া বিভাগের। সঠিক সময়ে দেয়া যায়নি পূর্বাভাস। প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে ওঠায় নারী ফুটবল দলকে সংবর্ধনা। ঋতুপর্ণাদের বরণে গভীর রাতে হাতিরঝিলে জড়ো হয় ফুটবল প্রেমীরা। আমরা যদি তাদের উৎসাহ দেই তাহলে তারা আরো বেশি ভালো করবে। নারী অগ্রযাত্রায় হয়তো তাদের এই জয়টা অনেক বড় ভূমিকা পালন করবে। শুধু এএফসি জিতা না, টপ 6 থেকে তারা যাতে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে ডিরেক্ট। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়া দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই বৃহস্পতিবার। অভিযোগ গঠনের শুনানি শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের অব্যাহতি চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেন তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আমির হোসেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি, এর অপব্যাখ্যা করা হয়েছে। এ মামলায় গ্রেফতার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এর আগে গত ১ জুলাই এই মামলায় প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রসিকিউশন জানায়, অভিযোগ গঠন হয়ে গেলে জুলাইয়ের শেষে কিংবা আগস্টের শুরুতে শুরু হতে পারে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। এদিকে জুলাই আন্দোলনের সময় চট্টগ্রামে ওয়াসিম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৭ সেপ্টেম্বর জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। এখানে রাজনৈতিক যে পট পরিবর্তন এবং প্রতিহিংসা, হিংসা, তার প্রেক্ষাপটে এই ঘটনা। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, অতএব যুদ্ধাপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবাধিকার সেইটা এখানে সংগঠিত হয় নাই। এই আইনের সেকশন 3 সাবসেকশন 1 এখানে সুস্পষ্ট করে বলা আছে যে এই আইন প্রণয়নের আগে অথবা পরে যদি কোনো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয় এই বাংলাদেশের টেরিটরির মধ্যে, তাহলে এই ট্রাইব্যুনাল উক্ত অপরাধের বিচার করতে পারবেন। অতএব এটি যে যুদ্ধ অপরাধের আইন, এটি এই আইনের আগাগোড়ার কোথাও বলা নাই। জুলাই ঘোষণাপত্র দেয়া না হলে আগামী ৩ আগস্ট ঢাকা অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
জুলাই অভ্যুত্থানকে ভিন্নভাবে ব্যাখ্যা করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। সকালে রাজশাহী থেকে নাটোর অভিমুখে জুলাই পদযাত্রার গাড়িবহর রওনা হওয়ার আগে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই নির্বাচনকে দেখতে চায় এনসিপি। বাংলাদেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। দুপুরে এনসিপির পদযাত্রার গাড়িবহর পৌঁছায় নাটোরে। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। আজ নাটোরের পাশাপাশি সিরাজগঞ্জ ও পাবনাতেও গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই আমরা সামনে নির্বাচনটাকে দেখছি। আমরা প্রথম থেকে একই কথাই বলে যাচ্ছি, নির্বাচনের সময় নিয়ে আমরা বলিনি। আমরা বলেছি বিচার এবং সংস্কারের জায়গাটা নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, ওই লড়াইটাকে এখন আবার মপতন্ত্র বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। এই যারা বিপ্লব করেছে তাদেরকে হত্যা করার একটা গ্রাউন্ড ক্রিয়েট করা হচ্ছে। এই অভ্যুত্থানের একটা স্বীকৃতি প্রয়োজন, অবশ্যই স্বীকৃতি প্রয়োজন, এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ 3 আগস্ট ঢাকায় আসবে। জুলাই পদযাত্রার 7ম দিনের কর্মসূচিতে আজ নাটোরে পদযাত্রা ও গণসংযোগ করছে এনসিপি। এই বিষয়ে আরো খোঁজখবর রাখছেন আমার সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, নাটোরে আজ কি কর্মসূচি রয়েছে আজ দলটির, এবং কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিয়েছেন কিনা একটু জানাবেন আমাদের, কি তথ্য আছে আপনার কাছে? সোয়া, আসলে ঢালান বাজার থেকেই কিন্তু নেতাকর্মীদের এখানে সম্বর্ধনা দেওয়া হয় এবং তারা কিন্তু এখন নাটোরের স্টেশন বাজার এলাকায় আছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে একটি ট্রাকে করে সারজিৎ আলম, হাসনাত আবদুল্লাহ, যারা থেকে শুরু করে নাহিদ হোসেন সবাই কিন্তু এখন শহরের স্টেশন বাজার এলাকায় প্রবেশ করছেন। এইখানে কিন্তু সংক্ষিপ্ত পথসভা করা হবে এবং পথসভার পরেই কিন্তু শহরের মাদ্রাসা মোড় এলাকায় আরেকটি পথসভা রয়েছে। এখান থেকে তারা বনপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন, পরবর্তীতে সিরাজগঞ্জ এবং পাবনায় তাদের কর্মসূচি পালন করবে। এখানে কিন্তু অনেক নেতাকর্মী এবং বিশাল গাড়িবহর নিয়ে তারা শহরের স্টেশন বাজার এলাকায় আসছেন এবং আপনি দেখতেই পাচ্ছেন যে প্রচুর নেতাকর্মী কিন্তু এখানে তাদেরকে রিসিভ করে নিয়ে যাচ্ছে। শহরের মূল পয়েন্টেই এখানে 0 পয়েন্ট যেটা রয়েছে সেখানেই কিন্তু মূল জনসভা হবে এবং স্টেশন বাজার এলাকায় তারা সংক্ষিপ্ত পথসভা করবেন এবং পথসভা শেষেই কিন্তু তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি এখানে পালন করবেন। তো শহরের ঢালান বাজার এলাকায় রাজশাহী থেকে তারা আসে এবং এখানে যেই স্টেশন বাজার এলাকায় যেই কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচি হলো জোরালো স্লোগান এবং জনসমাগম বৃদ্ধি এবং কেন্দ্রীয় নেতার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন এখানে। এরপরেই নিচা বাজার এলাকায় যাবেন এবং নিচা বাজার এলাকায় মসজিদ মার্কেটের সামনে, পার্টি অফিসের সামনে তাদের সংক্ষিপ্ত কর্মসূচি রয়েছে। শহরের যতগুলো মূল পয়েন্ট রয়েছে সেই মূল পয়েন্টগুলোতেই কিন্তু তাদের কর্মসূচি পালন করবে এবং এই কর্মসূচির মাধ্যমে যে জুলাইয়ের যে চেতনা, সেই চেতনাগুলো এখানে তুলে ধরবেন বলে এখানে নেতাকর্মীরা আমাকে জানিয়েছেন। আপনার মাধ্যমে দেখছিলাম আমরা সেখানকার চিত্র। ধন্যবাদ আপনাকে। ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই আশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সকালে চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নিতে সিলেট পৌঁছান তিনি। পরে হযরত শাহজালালের মাজার জিয়ারত করেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইলিয়াস আলী সহ দলটির বহু নেতাকর্মী গুম, খুন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন বলে জানান ফখরুল। জুলাইয়ে ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে তা বাস্তবায়নের সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে। নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে, এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন
জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে দলের সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন, এখানেই 19 জুলাই জাতীয় সমাবেশের ডাক দিয়েছে দলটি। গোলাম পরওয়ার জানান, নির্বাচনের পরিবেশ যাতে অবাধ এবং নিরপেক্ষ হয় সেই দাবি জানানো হবে সমাবেশ থেকে, জানানো হবে 7 দফা দাবি। বলেন, নির্বাচন পেছানোর কোনো বক্তব্য জামাত দেয়নি, তারা কেবল ভোটের আগে প্রয়োজনীয় সংস্কারের উপর গুরুত্ব দিয়েছেন। এ মাসে জুলাইয়ের সনদ ঘোষণার দাবি জানান তিনি। অন্তর্বর্তী সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এই জনসভা সফল করতে সব ধরনের সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন। নির্বাচন কমিশন সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে এটা যেন নিশ্চিত করতে পারেন, এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি। চাকরি হারানো বিডিআর সদস্যদের যমুনা অভিমুখে পদযাত্রা কাকরাইল মোড়ে আটকে দিয়েছে পুলিশ। জল কামান ও লাঠি চার্জের ঘটনা ঘটেছে। সেখানে আছেন আমার সহকর্মী সুমাইয়া ঐশী, তার কাছ থেকে একটু জানতে চাই সেখানকার পরিস্থিতি। ঐশী, এখনকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন, একটু জানতে চাই সেখানকার চিত্র আপনার মাধ্যমে। ছোঁয়া, এখন কিন্তু কাকরাইল মোড় থেকে সাবেক বিডিআর সদস্যদেরকে মৎস্য ভবন পর্যন্ত পুলিশ সরিয়ে দিয়েছে এবং যে যানবাহন চলাচল বন্ধ ছিল সেটি কিন্তু আপাতত ছেড়ে দেওয়া হয়েছে। যানবাহন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে কাকরাইল মোড়ে আসলে বিডিআর সদস্যরা যখন এসে পৌঁছেছিলেন তারা মূলত জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছিলেন 3 দফা দাবির ভিত্তিতে। তার মধ্যে একটি দফা দাবি তাদের হচ্ছে যে তাদেরকে ক্ষতিপূরণ সহ পুনর্বহাল করতে হবে চাকরিতে বিডিআর সদস্যদের, সেই সঙ্গে যারা কারাবন্দী আছেন 2009 সালের যে বিদ্রোহের ঘটনা, বিডিআর বিদ্রোহের ঘটনা, সেই ঘটনায় যারা কারাবন্দী আছেন নির্দোষ তাদেরকে ছেড়ে দিতে হবে, কারামুক্তি দিতে হবে। একই সঙ্গে বিডিআর সদস্যদের সীমান্তরক্ষী বাহিনীর নাম বিডিআর আবারও পুনর্বহাল করতে হবে। এই 3 দফা দাবির ভিত্তিতে তারা কিন্তু 16 দিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন। গত 22 জুন থেকেই কিন্তু জুন মাসের 22 তারিখ থেকে মূলত তারা কিন্তু আন্দোলন চালিয়ে আসছিলেন এবং আজকে সকাল 11টা পর্যন্ত একটি আলটিমেটাম ছিল যে আলটিমেটাম এই সময়ের মধ্যে সরকার যদি তাদের দাবি পূরণ করেন তাহলে তারা ঘরে ফিরে যাবেন। তবে সেই কর্মসূচির আওতায় কিন্তু সকালে তারা বেলা 11টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনার অভিমুখে তারা যাত্রা শুরু করেছিলেন এবং কাকরাইল মোড়ে আসার পর পুলিশ তাদেরকে আটকে দেয়। বিজিবি সদস্যদেরও আমরা সরব উপস্থিতি সেখানে দেখতে পেয়েছি এবং এরপরে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যখন বিডিআর সদস্যরা, সাবেক বিডিআর সদস্যরা যখন সেই পুলিশে বাধা উপেক্ষা করে সামনের দিকে এগোতে চায় তখনই কিন্তু আমরা দেখেছি যে তাদেরকে জল কামান নিক্ষেপের ঘটনা ঘটেছে। একই সঙ্গে টিয়ার শেল, রাবার বুলেট ছোড়ারও অভিযোগ উঠেছে এবং একই সঙ্গে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। ধন্যবাদ ঐশী সেখানকার খবরাখবর আমাদের জানানোর জন্য। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের ক্ষেত্রে অধিকাংশ দল দ্বিমত পোষণ করেছে বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনে 2য় পর্যায়ের 10ম দিনের সংলাপের শুরুতে একথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, কমিশন কোনো দলের উপর কিছু চাপিয়ে দিচ্ছে না, সব বিষয়ে সবার একমত হওয়ার দরকার নেই বলেও জানান তিনি। আরও বলেন, রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই কমিশন ঐক্যমত্য তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, ইতোমধ্যে কিছু বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে, আরও কিছু বিষয়ে আলোচনা চলছে। ঐক্যমত্য প্রতিষ্ঠায় সবার চেষ্টা রয়েছে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। এ সময় রাজনৈতিক দলগুলোকে বেশি বেশি আলোচনায় বসার মাধ্যমে দ্রুতই ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানান তিনি। আজকের বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব। অধিকাংশ দলের পক্ষ থেকে যে মত পাওয়া গেছে তাদের সম্ভবত আরো একদিন আমরা এই সপ্তাহে পৌঁছবো এবং সপ্তাহের বিষয়গুলো একটু পরে আমরা এক পর্যায়ে আলোচনা করে নিতে হবে। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতেই আছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ, তার কাছ থেকে খবরাখবর একটু জানতে চাই। ফয়সাল, আপনি সকাল থেকে আমাদের খবর জানাচ্ছিলেন, আলোচনার বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন, একটু জানতে চাই আজ এখন পর্যন্ত হওয়া কি কি প্রসঙ্গ উঠে এলো আলোচনায়, একটু জানাবেন বিস্তারিত।
ছোঁয়া সকাল 11টায় বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের সংলাপ। সেখানে আজকে 3টি বিষয় নির্ধারণ করা ছিল। তার মধ্যে সেখানে অধস্থন আদালতের উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়ার বিচার সংস্কার কমিশনের একটি প্রস্তাবনা ছিল, সেটি নিয়েই মূলত শুরু হয়েছে এবং সেখানে কিন্তু সকল দলগুলো তাদের এই প্রস্তাবের বিষয়ে তাদের মতামত তুলে ধরেছেন। সেখানে বিএনপি সহ জামায়াত, এনসিপি সহ শুরু করে সকলেই কিন্তু তাদের প্রতিনিধি সেখানে উপস্থিত রয়েছেন। তারা কিন্তু তাদের প্রস্তাবের বিষয়ে তাদের প্রস্তাবনা তুলে ধরেছেন। এর পাশাপাশি কিন্তু আজকে জরুরি আইন জারি করার বিষয়ে সেটিও কিন্তু আজকের আলোচনার বিষয় রয়েছে। এছাড়াও সংসদের নারী আসনের বিষয়ে যেহেতু এর আগেও কিন্তু আলোচনা হয়েছিল, সেই আলোচনার প্রস্তাবনার বিষয়ে আলোচনা হয়েছিল, সেটি কিন্তু এখনো পর্যন্ত সমাধানে যাওয়া যায়নি। তবে 100 আসন যে নির্ধারিত নারীদের জন্য, সে বিষয়ে কিন্তু সকল রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছেছেন, যার কারণে আজকের আলোচনায় মূলত সেখানে আলোচনা করা হচ্ছে কিভাবে নারীরা এই 100 আসনে তারা নির্বাচিত হবেন, কিংবা তাদের সংসদে তাদের যে নারী প্রতিনিধিত্ব সেটি কিভাবে হবে, সে বিষয়ে আলোচনা হবে। হয়তো দুপুরের পরপরই সে বিষয়ে আলোচনা হবে। সেখান থেকে হয়তো ঐক্যমত্যে আসার চেষ্টা করবেন ঐক্যমত্য কমিশন, সেটি এখন পর্যন্ত প্রত্যাশা করছেন তারা। জি, অবশ্যই। ধন্যবাদ ফয়সাল যোগ দেওয়ার জন্য। সংবিধান সংশোধন, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, পিআর পদ্ধতি সহ কিছু মৌলিক সংস্কারের প্রস্তাবে এখনো একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এই অবস্থায় জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ বা জুলাই সনদ দেয়া কি সম্ভব হবে? জাতীয় ঐক্যমত্য কমিশন বলছে কিছু বিষয়ে মত দ্বিমত থাকলেও তারা আশাবাদী জুলাইয়ের সনদ ঘোষণার। কমিশন সদস্য বদিউল আলম মজুমদার বলছেন, জুলাই ঘোষণাপত্র ভিন্ন বিষয়, সংবিধানে তা যুক্ত হবে কিনা এই সিদ্ধান্ত নেবে সরকার ও রাজনৈতিক দলগুলো। আলমগীর স্বপনের রিপোর্ট। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার টানা 16 বছরের শাসনের পতন, স্বপ্ন নতুন করে দেশ গঠনের, সেই আকাঙ্ক্ষায় সংবিধান, নির্বাচন সহ বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে 12 ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। কিন্তু 2 ধাপে দলগুলোর সাথে আলোচনায় কতটা সমঝোতায় পৌঁছতে পেরেছে তারা? কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, আসামিদের ক্ষমার ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা কমানোর বিষয়ে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা সহ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ও গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিতে বিরোধী দলের সদস্যদের সভাপতি করার ক্ষেত্রেও হয়েছে সমঝোতা। ঐক্য হয়েছে প্রধান বিচারপতির নিয়োগ, বিভাগীয় পর্যায়ে উচ্চ আদালতের বেঞ্চ গঠনেও। প্রধানমন্ত্রীর দায়িত্বের মেয়াদ 10 বছর করার ক্ষেত্রে সব দলের সমর্থন থাকলেও এখনো সমঝোতা হয়নি। প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে এখনো চূড়ান্ত ঐক্যমতে পৌঁছে নাই। সংসদ নির্বাচনে কোনো দলের প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদের উচ্চকক্ষ বা নিম্নকক্ষে প্রতিনিধি নির্বাচনের সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির বিষয়ে বিপরীতমুখী অবস্থানে দলগুলো। সমঝোতা হয়নি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন, সরাসরি ভোটে নারী সংসদ সদস্য নির্বাচন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের প্রস্তাবেও। জুলাইয়ের মধ্যে এসব প্রস্তাবে সমঝোতা কঠিন, তবে আশাবাদী কমিশন। সবাই তো সব বিষয়ে একমত হবে না, এটা অবাস্তব, অবান্তর। কেউ কেউ ডিসেন্ট দিতে পারে। ঐক্যমত্যের সংজ্ঞাটা সম্পর্কে আমরা এখনো ঐক্যমতে পৌঁছতে পারিনি। আমরা আশা করছি যে এটা জাতীয় সনদ আমরা স্বাক্ষর করতে পারবো এই মাসের মধ্যে। সংস্কার বিষয়ে যে যতগুলো রাজনৈতিক ঐক্যমতই হোক, সেইটা অবশ্যই মানে একটা শর্তযুক্ত সাংবিধানিক শর্তযুক্ত হতে হবে যে যারাই ভবিষ্যতে ক্ষমতায় যাবে তারা সেটা করতে বাধ্য থাকবে। এটা যেন 3 জোটের রূপরেখার মতো না হয়। কমিশন সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন, জুলাই সনদ বা জাতীয় সনদ সংবিধানের অংশ হবে, এর জন্য সংশোধন করা হবে সংবিধান। জাতীয় সনদের কিছু কিছু বিষয় আছে যেগুলোর জন্য আমাদের সংবিধানে পরিবর্তন আনতে হবে, সংবিধান সংশোধন করতে হবে। দাবি আছে জুলাই ঘোষণাপত্র সংবিধানের অংশ করার। ডক্টর মজুমদার বলছেন, সনদ ও ঘোষণাপত্র ভিন্ন বিষয়। জুলাই ঘোষণা ওটা হবে যে আমাদের গণ অভ্যুত্থানের বৈশিষ্ট্য, গণ অভ্যুত্থানের বিশেষত্ব, তাৎপর্য এবং আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপটে এটা সংবিধানে অন্তর্ভুক্ত হবে কি হবে না এটা সরকারের সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত, এটা কিন্তু আমাদের বিষয় নয়। যৌথ সাধারণ ইচ্ছার একটা প্রতিফলন থাকতে হবে ওই কাগজে।
সেটা সংবিধানে অন্তর্ভুক্ত হতে পারে, সেটা সংবিধানে অন্তর্ভুক্ত না করা গেলে একটা চুক্তি আকারে হতে পারে, কিন্তু সেটা অবশ্যই একটা জাতীয় ঘোষণা আকারে থাকতে হবে। গবেষক আলতাফ পারভেজ আশা করেন জুলাই সনদ ও ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ভরা মৌসুমে চালের দাম অনেক বেশি বাড়ছে, কথাটা পুরোপুরি ঠিক নয়, কিছুটা বেড়েছে, আর যেন না বাড়ে তা নিয়ে নজরদারি চলছে বলে জানিয়েছে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে খাদ্য নিরাপত্তা বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। সেমিনারে তিনি বলেন, নাগরিক স্বাস্থ্য নিশ্চিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা দরকার। এ সময় তিনি আরও বলেন, জাপানের সহায়তায় একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বাংলাদেশে আধুনিক নিরাপদ পরীক্ষাগার নির্মাণ হবে, যার মূল কার্যালয় হবে ঢাকায়। খুলনা ও চট্টগ্রামে অত্যাধুনিক ফুড টেস্টিং সিস্টেম চালু করা হবে বলেও জানান উপদেষ্টা। এতে করে খাদ্যের মান নিশ্চিত করার প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে। জানান, এটি মূলত BFSA এর জাতীয় রেফারেন্স পরীক্ষাগার হিসেবে কাজ করবে। অনেক বেশি কথাটা কিন্তু আপনার সঠিক বলেন না। আপনার সাথে এখানে আমি ডিসএগ্রি করবো। এখানে কিছু বেড়েছে, সামান্য কিছু বেড়েছে। প্রতি বছরের জিনিসপত্র দাম কিছু কিছু বাড়ে, তার যাতে না বাড়ে তার জন্য আমরা তীক্ষ্ণ নজর রাখছি। ভরা মৌসুমেও অস্থির চালের বাজার। সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 7 টাকা। অভিযান চালিয়েও তেমন কোনো সুফল মিলছে না। দোকানীদের অভিযোগ, মিল মালিক আর গুটি কয়েক কর্পোরেট ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছে। সিন্ডিকেট ভাঙতে চাল আমদানির পরামর্শ হিলি বন্দরের ব্যবসায়ীদের। হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবিরের পাঠানোর রিপোর্টে থাকছে বিস্তারিত। বাজারে চালের যোগানের কোনো কমতি নেই, কিন্তু দাম বেশ চড়া। ধানের দাম বাড়ার অজুহাতেই মূলত সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 8 টাকার মতো। 50 টাকা দরের মোটা চাল এখন বিক্রি হচ্ছে 56 টাকায়, আর সরু চাল বিক্রি হচ্ছে 80 টাকা দরে। দোকানীদের অভিযোগ, মিল মালিক আর গুটি কয়েক কর্পোরেট ব্যবসায়ী সিন্ডিকেট করে এই দাম বাড়াচ্ছে। বাজারে প্রশাসনের নজরদারি বাড়লেও মিলছে না কোনো সুফল। এলসির চাল, সম্বা কালারের চাল 66 টাকা ছিল, এখন 70 টাকা, প্রায় কেজি প্রতি 60 টাকা দাম বাড়ছে। আগে যে চাল আমরা কাটারি বেচলাম 65 টাকা, সেটা এখন বর্তমানে 72 টাকা বেচতে হচ্ছে। মিলে দাম বেশি, আমরা কি করবো? চালের বাজার বাড়া মানে সিন্ডিকেটাররা, ধানারা সিন্ডিকেট করতেছে, সিন্ডিকেট করে অটো মিলাররা কাজ সাহায্য করে দাম বাড়ায় দিচ্ছে। আমদানিকারকরা বলছেন, চাল আমদানি শুরু হলে দাম কেজি প্রতি 5 থেকে 8 টাকা কমতে পারে। তাদের অভিযোগ, আমদানি বন্ধ থাকার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। আমদানি করা চাল প্রতি কেজি স্বর্ণা 50 থেকে 51 টাকা এবং সরু জাতের সম্পা চাল 70 থেকে 72 টাকায় বিক্রি করা যাবে। অতিবৃষ্টিতে গৃহস্থ ধান মাঠে অনেক নষ্ট হয়ে গেছে। 15 দিন 20 দিন ধরে লাগাতার বৃষ্টির জন্য এই ধান নষ্ট থাকার জন্য কৃষকের ফলনটা কমে গেছে। সরকারের উচিত দ্রুত চাল আমদানি করা, এতে জনগণের নাগালের সাধ্যমতো আসবে চালের মূল্য। সর্বশেষ গত 15ই মার্চ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি করা হয়। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। চুক্তি শেষ হওয়ার 17 বছর পর রোববার চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ছেড়েছে সাইফ পাওয়ার টেক। মধ্যরাত থেকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিয়েছে নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ড্রাই ডক। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব ওমর ফারুক। চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত একটি সামরিক জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দরের সীমানার মধ্যেই এটির অবস্থান। সরকারের সিদ্ধান্ত পাওয়ার পর ড্রাই ডকের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তির বিষয়টি বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় অনুমোদন হয়েছে। জানানো হয়, টেকনিক্যাল কারণে নৌবাহিনী সরাসরি টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিতে পারেনি, তবে ড্রাই ডকের মাধ্যমে তারা এটি পরিচালনা করবে। এই কাজ পরিচালনার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং আমরা অত্যন্ত আশাবাদী যে এই টার্মিনাল অপারেশন কার্যক্রম খুবই স্মুথলি রান করবে।
স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম আর দুর্নীতির অভিযোগে চুয়াডাঙ্গার সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন চাকরি প্রত্যাশীরা। এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা নিউজ। এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী জিসান আহমেদের কাছ থেকে। জিসান, বিক্ষোভকারীরা কি বলছেন এবং সিভিল সার্জন ডাক্তার হাদির তার অনিয়ম দুর্নীতি যে তদন্ত চলছিল তার আপডেট কি একটু জানাবেন আমাদের? সোয়া দ্বিতীয় দিনের মতো চাকরি প্রত্যাশী যারা ছিলেন, আন্দোলনকারী যারা রয়েছেন, তারা কিন্তু তাদের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। চুয়াডাঙ্গার সিভিল সার্জন কার্যালয়ের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আমরা দেখেছিলাম সকাল থেকেই কিন্তু আসলে এইসব পরীক্ষার্থী যারা রয়েছে, চাকরি প্রার্থী যারা রয়েছে, তারা কিন্তু আসলে অবস্থান নিয়েছিল এবং বিভিন্ন সময় বিভিন্নভাবেই কিন্তু তারা এই যে চাকরিতে নিয়োগ পরীক্ষায় যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেই অনিয়ম দুর্নীতির সুষ্ঠু তদন্ত দাবি করেছে। একই সাথে কিন্তু তাদের সাথে একাত্মতা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। একই সাথে কিন্তু আমরা দেখেছিলাম যে দফায় দফায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে এই আন্দোলনকারীদের সাথে কথা বলেছেন। দেখেছিলাম সেনা সদস্যরা এসেছিলেন, তারপরে পুলিশ এসেছে এবং ডিবি পুলিশ এসেছিলেন। এখানে যে অভিযোগ করা হচ্ছে, ডিবি পুলিশের যেসব সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এসে আসলে এক ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন এই আন্দোলনকারীদের সাথে। আমরা জেনেছি এই অনিয়ম দুর্নীতির সংবাদ প্রচার হওয়ার পরে একটি তদন্ত কমিটি গঠন করা হয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে। সেই তদন্ত কমিটি এখনো তাদের তদন্ত কাজ চালাচ্ছে এবং এই তদন্ত কমিটি যেহেতু তাদের কর্মকাণ্ড চালাচ্ছে, এর মধ্যে নিয়োগ প্রক্রিয়াও কিন্তু চলছে। এটি নিয়ে আরো ফুসে উঠেছে এখানকার আন্দোলনকারীরা। তারা বলছে যেহেতু একটি বিষয় নিয়ে অভিযোগ উঠেছে, সেই অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত কোনোভাবেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে না। আজ যেহেতু নিয়োগ প্রক্রিয়ায় যারা প্রার্থী চূড়ান্ত হয়েছিলেন তাদের নিয়োগ চূড়ান্ত হওয়ার কথা ছিল, সেই চূড়ান্ত নিয়োগের দিনও কিন্তু এরকম অবস্থা আমরা দেখেছি। সব মিলিয়ে বলা যায় এখনো পর্যন্ত এই আন্দোলনকারীরা এখানেই অবস্থান করছেন এবং তাদের পক্ষ থেকে বারবার যে দাবি করা হচ্ছে এই ঘটনা সুষ্ঠু এবং স্বাধীন তদন্ত হোক। বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরকে তারা বারবার দৃষ্টি দিতে বলেছেন। বলা হচ্ছে। জি জিসান, ধন্যবাদ আপনাকে সেই খবর আমাদের জানানোর জন্য। রাজনের স্ত্রী সন্তানের সামনে যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়নি, এখনো ধরাও পড়েনি কেউ। তবে হত্যাকারীদের কয়েকজনকে চিহ্নিত করার কথা জানিয়েছে পুলিশ। রাজনায় কিলিং মিশনে জড়িতদের ধরতে চলছে অভিযান। এর আগে রোববার নিকটাত্মীয়ের জানাজা পড়ে স্ত্রী সন্তান সহ বাড়ি ফেরার পথে বাইক ও অটোরিকশায় আসা বোরকা পরিহিত দুর্বৃত্তরা সেলিমের মাথায় গুলি করে হত্যা করে। বালুমহল নিয়ে বিরোধী জেরে হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা পুলিশের। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রামের রাউজানে এ নিয়ে 13টি হত্যাকাণ্ড ঘটেছে। একটি আন্তজেলা ডাকাত দলের মূল হোতা নড়াইলের তুষার শেখকে স্ত্রী সহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তুষারকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার দ্বিতীয় স্ত্রী রোকেয়া বেগমকে নড়াইলের নোয়াগ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় জব্দ করা হয় স্বর্ণালংকার ও নগদ অর্থ। পুলিশ জানায় তুষারের নামে লোহাগড়া থানায় চুরি, ডাকাতি সহ 7টি মামলা রয়েছে। অপরাধকাণ্ডে সংশ্লিষ্টতা ছিল তার দ্বিতীয় স্ত্রীরও। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়েই চলেছে। পর্যন্ত 82 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এখনও নিখোঁজ 41 জন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কের কাউন্টিতে মৃত্যু হয়েছে 68 জনের, এদের মধ্যে 28 জনই শিশু। অন্যান্য কাউন্টিতে প্রাণ গেছে আরও 14 জনের। গ্রীষ্মকালীন ক্যাম্পে গিয়ে নিখোঁজ শিশুদের আরও কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এখনও সন্ধান মেলেনি 10 শিশুর। চলছে তল্লাশি অভিযান। বন্যায় অঙ্গরাজ্যটির ট্রাভিসে 6 জন সহ আরও 4টি কাউন্টিতেও হয়েছে প্রাণহানি। মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে টেক্সাসের মধ্যাঞ্চলে আরও 2 দিন থাকতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। শুক্রবার দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ভোর থেকে টানা বৃষ্টি শুরু হয় টেক্সাসে। গুয়াদালুপ নদীর পানির উচ্চতা বেড়ে তৈরি হয় ভয়াবহ বন্যা পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মারাত্মক বিপর্যয়ের পর প্রশ্ন উঠছে দেশটির আবহাওয়া বিভাগের সক্ষমতা নিয়ে। অভিযোগ উঠেছে সময় মতো সঠিক পূর্বাভাস না দেওয়ার কারণেই প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি। সংশ্লিষ্টরা বলছেন জনবল সংকটের কারণে দুর্যোগের পূর্বাভাস সময় মতো এবং সঠিকভাবে দিতে পারেনি আবহাওয়া অফিস, যে কারণে আগাম প্রস্তুতির সুযোগ পাননি বাসিন্দারা। অপচয় কমাতে মার্কিন সরকারের কর্মী ছাঁটাইয়ের নীতিকে দায়ী করা হচ্ছে এত বড় বিপর্যয়ের জন্য। শুক্রবার থেকে টানা বৃষ্টি শুরু হয় টেক্সাস অঙ্গরাজ্যে। মাত্র 1 ঘন্টায় 26 ফুট পর্যন্ত বেড়ে যায় গুয়াদালুপ নদীর পানির উচ্চতা। 48 ঘন্টার ব্যবধানে প্রাণহানি ছাড়ায় অর্ধ শতাধিক। এই স্বল্প সময়ে কিভাবে এত মানুষের প্রাণ গেল তা নিয়ে উঠছে প্রশ্ন।
শুনতে অবাক মনে হলেও দুর্যোগের এই ক্ষয়ক্ষতির জন্য মার্কিন সরকারের ব্যয় কমানোর নীতিকেই প্রাথমিকভাবে দুষছেন অনেকে। অপচয় কমাতে সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ দেশজুড়ে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তহবিল বাতিল সহ হাজার হাজার কর্মী ছাঁটাই করে। বিশ্লেষকদের দাবি, এ কারণেই আবহাওয়া অফিসের মতো প্রতিষ্ঠানগুলো ভুগছে জনবল সংকটে। এজন্যই ঠিকমতো দেয়া যায়নি দুর্যোগের পূর্বাভাস। সংশ্লিষ্টরা তাদের কাজ করেছে কিনা এ নিয়ে আমার সন্দেহ হয়। অনেক আবহাওয়া পূর্বাভাস অফিস এখন কর্মী স্বল্পতা নিয়েই চলছে, অর্থাৎ যারা কাজ করছে তাদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। টেক্সাসে যা হচ্ছে তার পেছনে এই কারণটা কতটা দায়ী তা নিয়ে ভাবতে হবে। বলা হচ্ছে লাগাতার বৃষ্টির কারণে পানির উচ্চতা এত দ্রুত বাড়তে পারে তা ধারণা করতে পারেননি আবহাওয়াবিদরা। মনে করুন আপনার পছন্দের ফুটবল দলটি 11 জনের পরিবর্তে 8 জন নিয়ে খেলছে। যতই ভালো খেলুক না কেন তারা হেরে যাবে। NOAA-তে এটাই ঘটেছে। সেখানে অসাধারণ বিজ্ঞানী, দুর্দান্ত প্রযুক্তিবিদ এবং নীতি নির্ধারক রয়েছেন, কিন্তু পর্যাপ্ত জনবল ছাড়া দুর্যোগের পূর্বাভাস দেওয়ার সক্ষমতা নিঃসন্দেহে কমবে। এতে বাধাগ্রস্ত হবে আগাম প্রস্তুতি, নিঃসন্দেহে যা প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়াবে। কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে বিপাকে যুক্তরাষ্ট্রের ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন NOAA সহ অন্যান্য আবহাওয়া অফিসগুলো। শঙ্কা, এর প্রভাবে সক্ষমতা কমবে, যা আগামী দিনগুলোতে হারিকেন, টর্নেডো, বন্যার মতো দুর্যোগের আগাম পূর্বাভাস দেওয়া কঠিন করে তুলবে। অনিক রহমান, যমুনা নিউজ। এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করার পর এবার বিশ্বমঞ্চে ভালো করতে চান বাংলার ম্যাজিক গার্ল ঋতুপর্ণা চাকমা। হাতির ছেলে বোনের সংবর্ধনায় মেয়েদের সব রকম সাপোর্ট দেবার আশ্বাস বাফুফের সভাপতি তাবিত আউয়ালের। নারীদের বরণ করে নিতে অ্যাম্ফি থিয়েটারের গ্যালারি ছিল প্রায় হাউসফুল। নারী দলের সাফল্য কামনায় রোজা রেখেছিলেন অধিনায়ক আফিদা খন্দকারের মা মমতাজ খাতুন। আফিদা, গাড়িতে তোমার ছবি কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ও বলছে আম্মু শুধু দোয়া করো। আমি ও সব সময় ওর জন্য দোয়া করছি, নামাজ পড়ছি, তারপরে রোজাও রাখছি, আজকের দিনেও রোজা রাখছি মেয়ের জন্য। টিম বাসে বাংলার ক্যাপ্টেন আফিদার ছবি আর তার মা মমতাজ খাতুনের দোয়া, দুটোই বাংলার আপামর জনতার মনের দাবি। স্লোগান একটাই, দে রোজ উই সোর্ড। স্বর্ণকন্যারা মিয়ানমার থেকে ঢাকায় নামে। বাংলার রাজপথ মধ্যরাতেও তাদের আলোয় আলোকিত হয়। নীল বাসের এই অভিযাত্রীরা দেশের ফুটবলের মশাল হাতে নিয়ে ছুটছে। গন্তব্য এয়ারপোর্ট টু হাতির ঝিল। পথে দর্শকদের ভালোবাসা বুঝিয়ে দেয় আর্জেন্টিনা, ব্রাজিল সাপোর্ট করা এই বাংলা 2027 নারী বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চায়। আমরা আপনাদেরকে নিরাশ করব না। আমরা শুধু এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। অতঃপর সংবর্ধনার মধ্যমণিরা মঞ্চে আরোহণ করেন। তাদের বরণ করতে হাতির ঝিলের অ্যাম্ফি থিয়েটারের গ্যালারি প্রায় হাউসফুল। 2 সাব জয়ের পর এশিয়াতেও সেরা 12 দলের একটার নাম এখন বাংলাদেশ। আমরা আগে আর ওই বন্যা দস্তর দেশ নয়, আমরা এখন ফুটবলিং নেশন। আমরা এখন নারীর সমতা এবং নারীর ক্ষমতায়নের একটা দেশ আমরা। কিন্তু যখন পায়ে বল থাকে না তখন ওই ফুটবলার কি করে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পেশাদারি মনোভাব নিয়ে যাতে আমরা আগে আরো বেশি এগিয়ে যেতে পারি। পিটার বাটলার, দ্য ম্যান, দ্য মিথ, দ্য লিজেন্ড। বাংলাদেশের কোচ, নেপথ্যের কারিগর। কথার চেয়ে বরাবরই কাজটা করেন বেশি। This is the culmination of a lot of hard work which has gone in over the last year. ভ্রমণ ক্লান্তি এক নিমেষেই যেন হাওয়া। এই অনুপ্রেরণাকে সঙ্গী করে আগামীতেও বাংলার জয়িতারা থাকতে চান চাঙ্গা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। টাকার অভাবে নারী ফুটবল দলের উন্নয়ন থেমে যাওয়া এমন ঘটনা বাফুফের বর্তমান কমিটির আমলে হবে না বলে প্রতিশ্রুতি দিলেন বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ। 2026 সালের মার্চে অস্ট্রেলিয়ান মিশন এশিয়া কাপ হাতে সময় মাত্র 8 মাস। এশিয়ার জায়ান্ট দেশগুলোর বিপক্ষে ম্যাচ খেলার জন্য এখন থেকে অর্থ জোগাড় করতে নামছেন বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। টাকার অভাবে বছর 2 আগে মিয়ানমারে অলিম্পিক বাছাই পর্ব খেলতে যেতে পারেনি বিধিবাম সেই মিয়ানমারই এবার ইতিহাস রচনা করল বাংলার বাঘিনীরা। মাঝরাতে তাদের এক পলক দেখার জন্য ফুটবল ক্রেজ প্রমাণ করে এখন আর পিছিয়ে থাকার উপায় নেই। বাফুফে কর্তাদের সংকল্প, সাউথ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ার মঞ্চে ভালো করা চাই। টাকার জন্য থেমে যাওয়া
আর একবারের জন্য নয়। টাকার জন্য তো আর কিছুই আটকাবে না, কারণ ফুটবল জেগে গেছে, স্পন্সরও জেগে যাবে, কাজে কোনো সমস্যা নাই। ঠিক আছে, যেরকম ফুটবল ঘুমায় গেছিল, স্পন্সর ঘুমায় গেছিল, ফুটবল জেগে উঠছে, স্পন্সর জেগে উঠছে, দর্শকও জেগে উঠছে। রাত 3টার সময় এখানে এত কষ্ট করে যাতায়াতের অবস্থা তো বুঝেনি, কত কষ্ট করে এসছে আর কত কষ্ট করে যাবে, কাজে ফাইন্যান্সের আর আমাদের কোনো সমস্যা থাকার কথা না। পিটার বাটলারের হোমওয়ার্ক শুরু। অস্ট্রেলিয়ায় এশিয়া কাপ খেলতে হাতে বাকি মাত্র 8 মাস। জাপান, চীন, সাউথ কোরিয়া, চাইনিজ তাইপে এশিয়ার বিগ ফোরের বিপক্ষে অন্তত কিছু ম্যাচ খেলার পরিকল্পনা। প্রয়োজনে ক্যাম্প করতে চান এসব দেশে। বাফুফেও অর্থ সংস্থানের কাজ শুরু করছে। আমরা ফুললি কমিটেড। অস্ট্রেলিয়ার জন্য আমরা ইনশাল্লাহ একটি প্রপার প্ল্যান করব, খুব শিগগিরই সেটা হবে, এবং প্ল্যান করে আমরা সেটা বাজেট নির্ধারণ করব, এবং সেটা রেইজ করার জন্য মার্কেটিং কমিটির দায়িত্বে যেহেতু আমি আছি, আমার সাধ্যমতো আমি সব কিছু করবো। 2022 সালে সাব জয়ের পর এশিয়ায় দোর্দণ্ড প্রতাপে ছোটার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ। এবারও কর্তারা সেই পথে হাঁটলে ভাগ্য পরিবর্তন হবে না দেশের ফুটবলের। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। দুপুরে বাংলাদেশের প্রথম ঘণ্টা থেকে বিদায় নিচ্ছি আমি ছোঁয়া খন্দকার। পরের ঘণ্টা খবর নিয়ে ফিরবেন আমার সহকর্মী ঈশ্বর জাহান। সাথেই থাকুন।